শুরুতেই থাকছে ছাত্র সংসদ নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে বিকেল 4টায় ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলেও ভোট গণনার আগে থেকে শুরু হয় খানিকটা উত্তেজনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উত্তাপ। বিকেল 4টায় ভোট গ্রহণ আনুষ্ঠানিক শেষ হয়। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনা কার্যক্রম শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে ভোট গণনার দৃশ্য কেন্দ্রগুলোর সামনে এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 4:45টার দিকে কেন্দ্রগুলোর বাইরে থাকা এলইডি স্ক্রিন একে একে চালু করা হয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। গণনার সময় সব কেন্দ্রের সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারে ডাকসু নির্বাচনে 78 ভাগ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। একদিকে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন আর অন্যদিকে দিনভর ছিল প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। ভোট গ্রহণ শেষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। ভোট গ্রহণ শেষে সিনেট ভবনের বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে দাবি করে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি উল্লেখ করেন তিনি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। প্রার্থীদের নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। যদিও সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন ভোটাররা। ভোট গ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানান কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। ভোট কারচুপি হয়নি, সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা ছিল বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টা থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। এর আগে ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতা ধরে রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দেওয়া রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। এদিকে ভোট গ্রহণের বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরে তা তদন্তের আহ্বান জানান ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী SM ফরহাদ। ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, ডাকসু নির্বাচনের ফল গণনার খবর জানতে এই মুহূর্তে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, ভোট গণনা সহ ডাকসু নির্বাচন কেন্দ্রিক সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি যে কেন্দ্রের সামনে আছি এই কেন্দ্রের এখনো ভোট গ্রহণ চলছে। এখানে 2টি নারী শিক্ষার্থীদের যে আবাসিক হল সেখানকার শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং এখন সন্ধ্যার পর থেকে সন্ধ্যার আগে থেকে অ্যাকচুয়ালি ভোট গণনা চলছে। এবং আমার পাশে যে এলইডি স্ক্রিন দেখছেন আপনি, এই এলইডি স্ক্রিনে এখানে ঘরে কিভাবে গণনা চলছে বা কি পরিস্থিতি সেখানে কি অবস্থায় আছে সব দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি ট্রান্সপারেন্ট ভোটার হচ্ছে ভিতরে সব ধরনের প্রার্থীরা রয়েছেন, তারা তাদের মতো বিদ্যালয়ে সারি বিদ্যালয়ে বসে আছেন এবং সামনে
যে ব্যালট পেপার সেগুলোকে সর্টিং করা হচ্ছে বা সারিবদ্ধ করা হচ্ছে, এরপরে ওএমআর মেশিনে দিলে সেটা রেজাল্ট বেরিয়ে আসবে। তো আমরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আরো ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক পর্যন্ত লেগে যেতে পারে। এছাড়া যদি কোনো প্রার্থী অভিযোগ দেন সেক্ষেত্রে আবার সেই ব্যালট পেপার পুনরায় গণনার প্রয়োজন হতে পারে। তো আমরা যারা দর্শকরা অপেক্ষা করছি রেজাল্টের জন্য, আসলে অপেক্ষা করছি রেজাল্টের জন্য। তবে এই মুহূর্তে এখনো বলা যাচ্ছে না কখন নাগাদ চূড়ান্ত ফলাফল আসতে পারে। এছাড়া এখানকার ভোট গণনার পরিস্থিতি এছাড়া অন্যান্য হলে খোঁজ নিয়ে যেটা জেনেছি সবখানে একই অবস্থা। কোনোখানে আসলে আনুষ্ঠানিকভাবে হল কর্তৃপক্ষ কোনো ফলাফল প্রকাশ করেনি। ফেসবুক সোশ্যাল সাইটে যে ঘোরাফেরা করছে এগুলো প্রত্যেকটাই আনঅফিসিয়াল, ফেক, এগুলোর কোনো বাস্তবতা নেই। এখন পর্যন্ত কোনো 8টি কেন্দ্রের কোনো কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হয়নি, সবখানেই ভোট গণনা চলছে। এই ব্যাপারটি দর্শকদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই মুহূর্ত পর্যন্ত। এছাড়া আইনশৃঙ্খলার কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবগুলো কেন্দ্রেই স্বাভাবিক এখন পর্যন্ত। কোথাও দু একটা মিছিলের ঘটনা ঘটেছে, হালকা স্লোগানের ঘটনা ঘটেছে, তবে এটা কোনোভাবে সংঘাতের পর্যায়ে পৌঁছায়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে। তবে এটা চাপা একটা উত্তেজনা বিরাজ করছে। হয়তো কোথাও যে কোনো মুহূর্তে কোনো পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এরকম সম্ভাবনাও দু একবার আমাদের কাছে এসেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমস্যা আমরা দেখিনি। এবং সব মিলিয়ে এখন অবস্থা যদি বলি যে পরিস্থিতি স্বাভাবিকই আছে। তবে ফলাফলের জন্য আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা আমাদের অপেক্ষা করা লাগতে পারে। এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আর এর সাথে আরেকটু বলে রাখি যে যারা প্রার্থী আছেন, বিশেষ করে ভিপিজিএস, এইজিএস, শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত, তারা এই কেন্দ্রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একাধিকবার এবং সে বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পাল্টা অভিযোগ এর মধ্যে সীমাবদ্ধ। এখন সার্বিকভাবে অপেক্ষা, যেই ভোট গণনা শুরু হয়েছে সেটা শেষে যে চূড়ান্ত ফল আসবে সেটা নিয়েই। তবে এখন পর্যন্ত ফলের জন্য আরও আমাদের একাধিক ঘন্টা বা 1.5 ঘন্টার মতো অপেক্ষা করা লাগতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনে ভোট গণনা সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। বিচ্ছিন্ন কিছু অভিযোগের মধ্যেই সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। এসএম আরিফের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল দীর্ঘ সারি। সকাল থেকে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সবাই। ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরের যে পরিবেশ, আমার মনে হয়েছে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার পরিবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। আমরা যে এতদিন ধরে 20 দিন ধরে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখতে পেরেছি, এই জিনিসটা মানুষকে আজকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছে। তবে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল প্রার্থীদের। বেশ কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পোলিং এজেন্ট এখানে সুযোগ দেওয়া হয়েছে। নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে, এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ যে আপনার আচরণবিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট দায়িত্বরত কর্মকর্তারা। তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের ভিতরে। আমি বহুদিন ঢাকায় আছি, নিজেও অনেকবার ভোট দিয়েছি, ডাকসুতে না, কিন্তু এরকম উৎসাহ উদ্দীপনা আমি আসলে কখনোই দেখিনি। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে আগে থেকেই ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামে পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অবস্থান পরিষ্কার, যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করছে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বলবৎ থাকবে বুধবার সকাল 6টা পর্যন্ত।
বাংলাদেশের রাজনীতির আতুরঘর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। দীর্ঘ 6 বছর পর এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। ভোটারদের প্রত্যাশা রাজনৈতিক নেতা হয়ে নয়, শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক নির্বাচিতরা। এস এম আরিফ, মাই টিভি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, ডাকসু নির্বাচনের ফল গণনার খবর জানতে ক্যাম্পাসের অন্য প্রান্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল খান। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ পরিস্থিতি। শিমুল, ভোট গণনা সহ ডাকসু নির্বাচন কেন্দ্রিক কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে, এবং কিছু উত্তাপ এবং অভিযোগের কথা আমরা শুনেছিলাম, সেই বিষয়ে কোনো সর্বশেষ খবর আছে কিনা? তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন ডাকসু নির্বাচনের ফলাফল ও বা অন্যান্য খবরগুলো। ডাকসু নির্বাচনের ফলাফল যেটি আমি বলবো, আসলে ডাকসু নির্বাচন সকাল 8টা থেকে বিরতিহীনভাবে সকাল 8টা থেকে শুরু হয়, সেটি বিকাল 4টা পর্যন্ত চলে। সেই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে শেষ করেছে ঢাবি প্রশাসন। এবং ফলাফলের যে বিষয়টি জানতে চেয়েছেন আমার কাছে, ফলাফল এখনও আমাদের কাছে কোনো ফলাফল আসেনি, অর্থাৎ ভোট গণনা কিন্তু চলমান রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, কেন্দ্রের বাইরে অবস্থান করছিলাম, সেই জায়গা থেকে ভোট গণনা চলমান রয়েছে। চলমান অবস্থায় এখন সিনেট ভবনের সামনে রয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখান থেকেই আসলে ফলাফলটি প্রকাশ করা হবে। এবং আরেকটি বিষয় আমার কাছে জানতে চেয়েছেন আসলে অভিযোগের কথা। সেই অভিযোগের কথা যদি আমি বলে থাকি, ভোট গণনার পরে সন্ধ্যাবেলা ছাত্রদল থেকে সংবাদ সম্মেলন করেন মধুর ক্যান্টিনে। সেখানে অভিযোগ করেন আসলে ব্যালটে সিল মারার অভিযোগ করেন, এবং বহিরাগতদের বাইরে থেকে নিয়ে এসেছেন ইসলামী ছাত্র শিবির, এমন অভিযোগ করেছেন। কিন্তু তার কিছুক্ষণ পরে সিনেট ভবনের পাশে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থী ঐক্য জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনিও কিন্তু একই অভিযোগ করেন, বাইরে থেকে মানুষ নিয়ে এসেছেন, আধিপত্য বিস্তার করছেন বা ভোট বানচালের কথা বলেছেন। আমরা এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছি, একজন সহকর্মী রয়েছেন, রাজু আহমেদ রয়েছেন, তিনি বার্তা 24-এর স্টাফ রিপোর্টার। রাজু, আপনি সারাদিনই এই ডাকসু ভবনে রয়েছিলেন, পর্যবেক্ষণ করলেন নির্বাচন কেমন দেখলেন সেটি আমাদেরকে জানাবেন, এবং অভিযোগের যে বিষয়গুলো রয়েছে সেখানে কোথায় কোথায় অভিযোগ পেয়েছেন আপনি আপনার জায়গা থেকে, সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। রাজু, দেখেন, সকাল 7টার নাগাদ কিন্তু শিক্ষার্থীরা ভোট দিতে এই এলাকাটিতে আসে এবং 8টা নাগাদ ভোটটি শুরু হয়। তো ভোট শুরুর 45 মিনিটের মধ্যেই কিন্তু অভিযোগ, যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা পাই। এখানে ছাত্রদল ছাত্র শিবিরের প্রতি অভিযোগ করেছে, আবার ছাত্র শিবির ছাত্র দলের প্রতি অভিযোগ করেছে, মাঝখান থেকে অভিযোগ করেছে, এই অভিযোগ আমরা পেতে থাকি। দুপুর নাগাদ কিন্তু এখানে এসে ভোট কারচুপির একটা শব্দ উঠে আসে, এবং এখানে ব্যালটের টিক চিহ্ন দেওয়া আছে বা ক্রোশ চিহ্ন দেওয়া আছে, এমন একটি তথ্য কিন্তু আসে। তারপর থেকে কিন্তু কারচুপির যে অভিযোগটি সেটি আরও ঘনীভূত হতে থাকে, এবং সন্ধ্যা পর্যন্ত এই কারচুপির অভিযোগ বিভিন্ন জায়গায় আসলে প্রার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া না দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়। মূলত আসলে ছাত্রদল যে অভিযোগটি করছে যে ছাত্র শিবিরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে প্রবেশ, এবং যে ব্যালটে যে টিক চিহ্ন দেওয়ার যে কারচুপির বিষয়গুলো, এগুলো নিয়ে ছাত্রদল বরাবর অভিযোগ করে আসছে। এবং সন্ধ্যায় তারা যে সংবাদ সম্মেলনটি করেছে সেখানেও কিন্তু একদম মোটা দাগে তারা বেশ কিছু অভিযোগের কথা বলেছেন, বিশেষ করে টার্গেট করে মূলত আইডেন্টিফাই করে তারা সেই অভিযোগগুলোর ব্যাখ্যা দিয়েছেন। তারপরে কিন্তু ছাত্র শিবির তারা এখানে সিনেট ভবনের পাশে তারা সংবাদ সম্মেলন করে, সেখানে কিন্তু তারা বলছেন যে সবকিছু মিলে। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আসলে ভোট স্বতঃস্ফূর্ত ভোট কিন্তু দেখেছেন কিনা আপনি? দেখেন, আমরা আসলে সকাল থেকে দেখেছি যে স্বতঃস্ফূর্ত ভোট, অর্থাৎ বিগত সময়ে যে ভোটের চিত্রগুলো আমরা দেখেছি সেই চিত্রের ভিন্ন একটি চিত্র আমরা এখানে দেখেছি যে 8টায় ভোট শুরু, কিন্তু 7টার সময় শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়িয়ে গেছে, এবং ভোট শুরুর পরপরই ভোটের যখন আমেজটা শুরু হয়েছে তখনই কিন্তু আসলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটা এসেছে, এবং সেই জায়গায় দেখেছি আমরা। রাজু, আপনাকে ধন্যবাদ। তানভীর, আপনি শুনছিলেন একজন সহকর্মীর সকাল থেকেই পর্যবেক্ষণ করেছে। এই ছিল আমার কাছ থেকে সিনেট ভবন থেকে সর্বশেষ আপডেট। তানভীর। জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলাম আমাদের আরেক সহকর্মী শিমুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে এক সাংবাদিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্বজনরা জানান তার বাসা টঙ্গীর বনমালা রোডে, আর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এদবারপুর গ্রামে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি কার্জন হলের সামনে থেকে সহকর্মীরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে আসেন। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার প্রচারণার শেষ দিনে প্রার্থীরা দৌড়ঝাঁপ করেছেন শিক্ষার্থীদের ভোট আকর্ষণে। ভোটার ও প্রার্থীরা চাচ্ছে নির্বাচন সম্পন্ন হোক। নির্বাচন কমিশন বলছে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় শেষ দিন ছিল ব্যস্ততা আর নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট সম্পন্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। সকাল 9:30 থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে নমুনা সংগ্রহ। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 179 জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট পদে 10 জন এবং জেনারেল সেক্রেটারি পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ ভোটাররা চাইছে যোগ্য নেতৃত্ব উঠে আসুক, যারা শুধু কথা নয় সত্যি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। এমন কোনো প্রার্থী আসুক যারা আসলে বিশ্ববিদ্যালয়কে যে একটা শিক্ষাঙ্গন হিসেবে ট্রিট করুক। এখানে সংস্কৃতির চর্চা হোক, সাহিত্যের চর্চা হোক। আমার দাবিগুলাকে প্রশাসনের কাছে নেগোসিয়েট ভাবে আদায় করে দিতে পারবে এমন প্রতিনিধি আমি অবশ্যই চাবো। শিক্ষার্থীদের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের। আমরা আশা করছি নির্বাচন কমিশন যে নির্বাচনের প্রবাবল যত রিস্ক রয়েছে, রিস্কগুলোকে কোনোটাই তিনি আসলে রাখবেন না এবং সকল সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমাদেরকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেবে। প্রথম থেকে পরিবেশে অনেক ঘাটতি ছিল, তারপরেও আসার জায়গা যে আসলে নির্বাচনটা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, আমরা যাতে আমাদের অধিকারটা পাই, ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের ভোটটা দিতে পারে। জাকসু নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ আছে এখন পর্যন্ত, আমরা আশা করি পরিস্থিতি আরো উন্নতি হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন। সবার প্রত্যাশা আসন্ন নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক, যা হবে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের প্রকৃত রক্ষক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডাকসু নির্বাচন আগামী নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মেলানো যাবে না, তবে এটি মডেল হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটা কিন্তু একটা ভালো, আবার এটা হলো কি, আবার ওই যে বললেন যে ওই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে, বাট এখনো যে পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখর ভাবে একটা এই নির্বাচনটা হবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্যে SI তরিকুল ইসলাম বলেন, আবু সাইদের মৃত্যু গুলিতে হয়েছে তা লিখতে না করেন RMPর তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান। গতকাল 13তম দিনে 3 জন সাক্ষ্য দেন। গত 2 সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। এই মামলায় এখন পর্যন্ত 39 জন সাক্ষ্য দিয়েছেন। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি এসেছিল অর্থ মন্ত্রণালয়ে। একই সাথে আগামী নির্বাচনের দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য 300টি গাড়ি কেনার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। যখন আসবে তখন ওইটা ঠিক না, এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে
এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি, আমি এটা এক্স্যাক্টলি মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে মজার ভাঙা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। শুরুতে প্রবাসের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 28 বছরের যুবক মুজিবুর রহমান ভাগ্য পরিবর্তনের আশায় চাকরির জন্য মালয়েশিয়া আসেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি দুর্ঘটনায় পতিত হয়ে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি প্রায় 9 মাস ট্রমায় ছিলেন। তিনি শারীরিকভাবে চলাচলে সম্পূর্ণ অক্ষম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে তার পরিবার তাকে দেশে পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার জন্য আবেদন করেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়। অবশেষে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এবং মালয়েশিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, হাসপাতাল, এয়ারলাইন্সের সাথে সমন্বয়ের মাধ্যমে মুজিবুর রহমানকে আজ তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশি গজল শিল্পীর একক গজল সন্ধ্যা। প্রতিনিধি বাদল পাল জানান, রবিবার আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে গজল পরিবেশন করেন দেশের বরেণ্য গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু। অনুষ্ঠানের আয়োজন করে ছড়াভিত্তিক লিটল ম্যাগাজিন, ছড়াকর্ম ও সাহিত্য পত্রিকা উচ্ছল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন উভয় পত্রিকার সম্পাদক, খ্যাতনামা ছড়াকার ও শিশু সাহিত্যিক লোকমান আপন। প্যারিসের গানপ্রেমী সুধী সমাজ ছিল সহযোগিতায়। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই গজল সন্ধ্যায় আরিফুল ইসলাম মিঠু তার মোহনীয় কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। উপস্থিত দর্শক শ্রোতারা করতালির অনুষ্ঠানের স্থল মুখরিত করে তোলেন। তবলায় শিল্পীকে সহযোগিতা করেন অনুভব চ্যাটার্জি।